গুড মর্নিং সবাইকে। আজকে সোমবার, আমরা যাচ্ছি কলকাতাতে। ঠাম্মাকে দেখিয়ে আসো। মাম্মা তুমি কি পরেছো? তুমি সানগ্লাস পরেছো। সব সময় চেষ্টা করি কোথাও যাওয়ার আগে একটা আলাদা প্যাকেট বা ক্যারিতে করে, যাতে আমরা যেটা পরবো সেদিনকে সেগুলোকে প্যাক করে রাখতে, তাহলে আর সেই মুহূর্তে খুঁজতে হয় না। এখন সকালবেলা প্রায় ওই 8টা বাজে। মেয়েকে নিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। বেশি দিনের জন্য এবার কলকাতায় থাকবো না, ওই মাত্র 4 দিনের জন্য। তো এই মুহূর্তে সকলেই প্রায় জানে যে আমার মেয়ের শুভ অন্নপ্রাশন, তাই যাচ্ছি প্রথমে কলকাতাতে মা মনসা এবং মা কালীর পুজো দিয়ে মেয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ পত্র সবাইকে দেওয়া শুরু করব। তোমরা সবাই অবাক হচ্ছ তো, আমি কিন্তু চশমা আছে, আমি চশমাটা পরি না ঠিকই, নাকে দাগ হয়ে যাবে বলে। যাই হোক, এই চশমাটা আমার বেশ প্রিয়, আর এখন পরতে বেশ ইচ্ছে না হলেও উপায় নেই, কারণ চোখে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, মেয়েটাকে নিয়ে বেশ আমরা এরকম আনন্দ করেই এখন যাতায়াত করি, আর ও তো প্রচণ্ড আনন্দ পায়, যে কোনো বাচ্চারাই আনন্দ পায়। এই কিছুদিন আগেও ও আমাদের সঙ্গে ছিল, কিন্তু সেটা পরোক্ষভাবে, আর এখন দেখুন প্রত্যক্ষভাবে আমাদের সাথে যাচ্ছে। এটা না আমার কাছে একটা স্বপ্নের মতো, গল্পের মতো। কথায় কথায় পৌঁছে গেলাম। এখন মাঝপথে কি করি, ওর জন্য একটুখানি খাবার বানিয়ে দিই। আমি না বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে আমার ঠিক ভালো লাগে না, কারণ খাবারটা অনেক সময় যদি খারাপ হয়ে যায় সেটা আমরা বুঝতে পারবো না। ঠিক তাই আমি ক্যারি করি, যেহেতু নিজেদের গাড়ি থাকে বলে সেটা পসিবল। যারা বাসে করে যাতায়াত করেন তাদের জন্য খুবই প্রবলেমের, কিন্তু তাহলেও যতটা চেষ্টা করা যায় আমি টিকটিকটা দেওয়ার চেষ্টা করি। এদিকে আমরা একটু দাঁড়িয়েছি, কিন্তু আজকে কিছুই খাবো না, শুধু ওর খাবারটা আমি তৈরি করছি, আরও ততক্ষণ একটু ওর কাছেই থাক। এখনও যেতে অনেকটা পথ বাকি। কথায় কথায় চলে এলাম বালির ব্রিজের কাছে, আর এখান থেকে মা দক্ষিণাকালীর দর্শন করা, দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করা প্রত্যেকবারের মনে হয় যেন একটা অ্যাচিভমেন্ট, এটা মিস করাই যাবে না। দেখেও যেন ভীষণ ভালো লাগে, মনের একটা আলাদা শান্তি হয়। আর আমরা না নিবেদিতা সেতু হয়ে যাই, তার কারণ নিচে তাহলে বালির ব্রিজের জ্যামটায় পড়তে হয় না, আর ওখানে প্রচণ্ড উল্টোপাল্টাভাবে পুলিশও দাঁড়িয়ে থাকে। এদিকে দেখুন ডানলপে পৌঁছে গেছি। বাদিকে গেলেও কিন্তু যাওয়া যেত, কিন্তু বাদিকে যায় না, ও স্ট্রেটভাবেই যেতে পছন্দ করে। বাহ বাহ বাহ, প্রত্যেকবারের মতো মনে হয় যেন কত কত বছর পর কলকাতায় ফিরলাম। আবার গৌড়ায় যাওয়ার টাইমে মনে হয় কত কত দিন পর যেন গৌড়ায় ফিরলাম, এইরকম একটা ফিলিংস কিন্তু হতেই থাকে। আর এই যে মোড়গুলো দেখলেই মনে হয় এই মোড়ে এইখানেই যেন আমার থাকার জায়গা ছিল, এইটাই আমার একটা জাংশন ছিল যে আমাকে ডানলপে পাওয়া যাবে। একটা সময়ে এই ডানলপে প্রচুর প্রচুর কাটিয়েছি, আমার নিজস্ব একটা নাচের স্কুলও ছিল এখানে, আর এই পথ দিয়েই যাতায়াত করতে হতো কলেজে, ইউনিভার্সিটিতে, যে কোনো কাজে। দেখুন কথায় কথায় চলেই এলাম। এবার বাড়িতে যাব জাস্ট, গিয়ে একটুখানি সময় নিয়ে বিশ্রাম করে ঠিক বিকেলবেলা 4টে নাগাদ আমরা বেরোবো শ্যামবাজারের উদ্দেশ্যে। আমার যা দিদিভাই, তার দিদির বাড়ি, তো সেটা দিয়ে শুরু করব, কিন্তু তার আগে একটু মা মনসার মন্দিরে কার্ড দিয়ে মা মনসাকে নিমন্ত্রণ জানাবো, তিনি যাতে আমার মেয়ের শুভ অনুষ্ঠানে আসেন এবং মেয়েকে আশীর্বাদ করে যান, সে যে রূপেই হোক না কেন। আমি এটা বিশ্বাস করি সেদিন যে বা যিনি বা যারা আসছেন সেটা কিন্তু ঠাকুর তার রূপ ধরেই আসেন, তাই অতিথিকে সম্মান জানানো, সম্মান করা আমাদের সকলের কর্তব্য। মায়ের জন্য ছোট্ট একটা চুনরি এনেছিলাম, মাকে সেটা পরে পরানো হবে, আর ওই একটু ধূপকাঠি মোমবাতি, বাস, আর কিছু নয়। আর গঙ্গা নিমন্ত্রণ ছোটো থেকে দেখে আসছি, কোনো শুভ অনুষ্ঠানের আগে গঙ্গা নিমন্ত্রণ করতে হয়। আর এইটাকে তো আমি প্রপার গঙ্গা বলতে পারি না, এটা হচ্ছে ভাগীরথী গঙ্গার মিশ্রণ, কিন্তু গঙ্গা বলতে কলকাতায় কিন্তু এনাকেই বোঝায়। রানী রাসমণির আইন সমৃদ্ধ এই গঙ্গা নদী,
যেটা আমার বাড়ি থেকে ওই ওয়াকিং ডিস্টেন্সে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে জাস্ট ওই 10 মিনিট থেকে 15 মিনিট, ওই ধরুন না, হ্যাঁ ওই 20 মিনিট মতন। আর যদি এটা বাই স্কুটি বা বাইকে যাওয়া হয় তাহলে কিন্তু ডিস্টেন্স হবে ওই 5 থেকে 6 মিনিট মতন, এতটা কাছে। এই ঘাটটা হচ্ছে চিরার মেলার ঘাট। এই চিরার মেলার ঘাটে চিরা মেলার দিনে বিশাল বড় করে মহোৎসব হয় এবং নিমাই সন্ন্যাস হয়, মানে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তখন এই মহোৎসবতলা ঘাটে তিনি মুন্ডন হয়েছিলেন, মানে তিনি ন্যাড়া হয়েছিলেন। তারপর তিনি কিন্তু এখান থেকেই যাত্রা শুরু করেন ওনার সন্ন্যাস জীবনের। তাই এই ঘাট প্রচণ্ড পবিত্র, মনস্কামনাও পূর্ণ হয়। আর এখানে প্রচুর প্রচুর বড় করে মেলা বসে, যে মেলা 7 দিন ধরে থাকে। আর সেই পুজোর মহাপ্রসাদ হলো চিরা দিয়ে বানানো। তো ছোটোবেলা থেকে আমি বহুবার এসেছি চিরার মেলায়, কখনো ব্লগ বানানো হয়নি। চেষ্টা করবো আবার, যদি কখনো জানতে পারি যে আমি কলকাতায় আছি, চিরার মেলা হচ্ছে, নিশ্চয়ই ব্লগের মাধ্যমে সবার সাথে শেয়ার করব। সব ভালো লাগে। গঙ্গা এই যে একটা বাজে নোংরা, এই সেই ভালো লাগে না। যাই হোক, এইসব তো হতেই থাকবে। জোয়ার ভাটার মধ্যে দিয়ে কখনো নোংরা বহন হয়, কখনো আবার সেটা চলে যায়। যত যাই হোক না কেন, মা গঙ্গা পবিত্র মা, সেখানে যারা দাঁড়িয়ে থাকে সেও পবিত্র। আর এই ঘাটে একটা আশ্চর্য জিনিস হয় যখন দুর্গা পুজোর বিসর্জন হয়। এখানে সুন্দর রেল লাইনের মতো রো বানিয়ে দেওয়া রয়েছে। সেই রো থেকে আপনি যদি দূর থেকে দেখেন মনে হবে যেন মা একাই গঙ্গায় চলে যাচ্ছেন। চলুন তাহলে আর দেরি না করে এখানে মা গঙ্গাকে একটু পুজো দিয়ে দিই আর মাকে নিমন্ত্রণ করে আসি যাতে তিনি আমার মেয়ের এই শুভ অনুষ্ঠানে আসেন এবং আমার মেয়েকে আশীর্বাদ দিয়ে যান। মা গঙ্গাকে পুজো দেওয়া হয়ে গেছে। ওই যে বললাম না যে নিমাই মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, এই সেই বিগ্রহ আর মূর্তি আপনাদেরকেও একটু দর্শন করানোর চেষ্টা করলাম। এখানে আমরা তো মানে প্রায়ই আসতাম যেহেতু বাড়ির কাছে। আর এদিকে বাড়িতে ফিরেই আমরা প্রথম কার্ডে নাম লেখা স্টার্ট করছি। লাল পেনটা খুব শখ করেও কিনে এনেছে, খুব সুন্দর চিকচিকে কালি এটার। যাই হোক, নামগুলো এখন মোটামুটি লেখা হয়ে যাক যে আজকে আমরা কোথায় কোথায় যাব। জানেন তো আজকে প্ল্যান আছে, আমরা 3টে জায়গাতে যাব। তবে ওই দিদির বাড়িতে গিয়ে একটু দেরি হবে জানি। আমরা এখন বাসে করে বেরিয়ে পড়েছি আগরপাড়া থেকে শ্যামবাজারের জন্য। শ্যামবাজার 5 মাথার মোড়ে কিন্তু নয়, ওটা হচ্ছে ঠিক শোভাবাজারের দিকে যেতে শ্যামবাজার স্কুলের কাছে নামতে হবে। নেমে এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো যাই হোক, সেখানে যাব, অনেক কথাবার্তা হবে, তাই ব্লগটা ওখানে বানাতে পারবো না। রাম মন্দিরটা ক্রস করে নিই। তো এখন যাচ্ছি শ্যামবাজারে নিমন্ত্রণ করতে। তো একটু একটু করে ক্লিপিংস মেয়ের জন্য করে রাখবো যে আমরা দুজনে মিলে ওর জন্য নিমন্ত্রণ করতে বেরিয়েছি। যাই হোক, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো জানাবেন। এখন যাচ্ছি আগরপাড়ার সবথেকে বড় ফ্ল্যাট, মানে আগরপাড়া নয়, ডানলপ আগরপাড়া পুরো এরিয়াটার সবথেকে বড় ফ্ল্যাট ওসওয়ালে। ওসওয়ালের 12 তলাতে আমার দাদার বৌদি থাকে। তো সেখানে তাদেরকে ইনভাইট করতে যাচ্ছি, আর জেঠিমাও থাকে। তাই জন্য এখন তাদের ওখানে ঢুকবার, এই ফ্ল্যাটে ঢোকার না প্রচুর প্রচুর ফর্ম্যালিটিস। এটা একটা অ্যাপার্টমেন্ট না ফ্ল্যাট সে বলা ভীষণ মুশকিল, কারণ এখানে প্রচুর প্রচুর সিকিউরিটিকে পুরো মানে প্রচুর সমস্ত কিছুকে জানিয়ে বলে তারপরে এদিক ওদিক থেকে ঢুকতে হয়। আর এখন যাচ্ছি খর্দাতে আমাদের একজন খুব ক্লোজ একজন, তাকে ইনভাইট করতে। মোটামুটি 50% কমপ্লিট করে এখন আমার এই চিংড়িকে নিয়ে বেরোবো আমার ছোটো পিসির বাড়িতে, কারণ আমার বৌদি ওকে ভীষণ দেখতে যাচ্ছে। তাই বৌদির সাথে দেখা করাতে নিয়ে যাব আর ওখানে কিছুক্ষণ থাকবো। কিন্তু তার আগে আমরা একটু কেনাকাটা করতে সোদপুরে যাব। আর এখানে এই যে দেখুন, কেষ্টদার সাথে ও বেশ গল্প করে। এই দোকানে এসে এই বয়স থেকেই এসে বসে, ও বেশ এনজয় করে, বাইরের গাড়িগুলো দেখে। তো আমরা ওখান থেকে এখন চলে এসেছি সোদপুর মার্কেটে।
আর সেখানে এই যে দেখতে পাচ্ছেন কীরকম এদিক ওদিক দেখছে, ঘুরে বেড়াচ্ছে, একটা এনজয় লাইফ কাটাচ্ছে। প্রায় 8-10টা জায়গার নিমন্ত্রণ সেরে আমরা এখন গৌড়ার দিকে যাচ্ছি, কারণ আর মাত্র 5-6 দিন পর ওর অন্নপ্রাশন। তাই ওখানে গিয়ে প্রচুর প্রচুর কাজ রয়েছে। ওর অনেক জিনিস টুকটাক অর্ডার দেওয়া রয়েছে, সেগুলোকে সব নিয়ে যাচ্ছি। সেগুলো আবার ওখানে কিছু আসবে, সেগুলোকেও আবার, এগুলো নিয়ে প্রচুর প্রচুর প্ল্যানস রয়েছে। তো সেগুলো শেয়ার করার চেষ্টা করব। এখন ডানলপ বেরোচ্ছি, একটু জ্যাম রয়েছে। যাই হোক, দেখা হবে পরের ব্লগে। ব্লগটা এখানেই শেষ করছি, ফির দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুনভাবে। সবাই ওয়েট করুন, আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও খুব খুব তাড়াতাড়ি আসতে চলেছে।